নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনার বিষয় হলো কপিকলের উলম্ব গতি। তো তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বল, এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকের নাম হলো কপিকল। এই কপিকল সম্পর্কিত সৃজনশীল প্রত্যেক বছরেই এখন বোর্ডে আসে। তো এই সৃজনশীলগুলো সমাধান করতে তোমাদের অনেক সমস্যা হয়। তোমরা আসলে এই কপিকলের ধারণাটা তোমাদের কাছে একদমই নতুন, এই কারণে তোমরা এই কপিকলের সৃজনশীলগুলো সমাধান করতে পারো না। বা আমি আশা করি আজকের পর থেকে তোমাদের এই কপিকলের উলম্ব গতি নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো দেখা যাক কপিকলটা কি। কপিকল হলো একটা যন্ত্র যা দ্বারা ভারী বস্তু উপরে তোলা হয়। তো দেখো এখানে একটা কপিকল আছে। তো এই কপিকলের এটা হলো একটা চাকা। এই চাকার উপরে সুতার সাহায্যে, এই সুতার দুই প্রান্তে দুটো বস্তু বাঁধা থাকে। তো এখন এই বস্তুর মধ্যে একটা বস্তু হলো ভারী আর একটা বস্তু হলো হালকা। তো ভারী বস্তু যখন নিচের দিকে আসবে, হালকা বস্তু তখন কি উপরের দিকে যাবে। এটাই হলো কপিকলের বৈশিষ্ট্য। তো দেখো কপিকলের এই সমস্যার সমাধান করার আগে আমাদের কিছু বিষয় আগে চিন্তা করতে হবে। তোমরা মনে রাখবা যে বল প্রয়োগ করলেই বস্তুর ত্বরণ সৃষ্টি হয় না, অর্থাৎ প্রযুক্ত বল কখনোই ত্বরণ সৃষ্টি করতে পারে না। তাহলে ত্বরণ কে সৃষ্টি করে? ত্বরণ সৃষ্টি করবে হলো বস্তুর উপর কার্যকরী বল। আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে। দেখো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর এই দিক থেকে 100 নিউটন বল প্রয়োগ করা হলো, আবার ঠিক এই দিক থেকে এই দিকেও 100 নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে দেখো তো এই বস্তুর উপর প্রযুক্ত বল কিন্তু আছে, তারপর এই বস্তুটা স্থির থাকবে। কেন স্থির থাকবে? দেখো এই দিকে 100 নিউটন আর এই দিকে 100 নিউটন, তাহলে কার্যকরী বল বা নিট বল বা লব্ধি বল কত? লব্ধি বল হবে 100 মাইনাস 100। কারণ 100 মাইনাস কেন? দেখো এইদিকে বল যদি প্লাস হয়, এদিকের বলটা কি হবে? মাইনাস, কারণ বল একটি ভেক্টর রাশি। তো যখন দুইটা বল আমরা যোগ করতে যাব, অর্থাৎ 100 প্লাস, তো এই বলটা তখন আমাদের কি লিখতে হবে? মাইনাস 100। তখন আমাদের কার্যকরী বল হয়ে গেল 0। তো এখানে কার্যকরী বল 0 হওয়ার কারণে এই বস্তুটা স্থির থাকবে। তো বস্তুর ত্বরণ সৃষ্টি করবে কার্যকরী বল। যদি এখানে 50 নিউটন থাকতো, তাহলে আমরা মান এখানে কত পেতাম? এখানেও আমরা মান পেতাম 50। তাহলে এখানে কার্যকরী বল হতো 50 নিউটন, এবং এই কার্যকরী বলটা এই বস্তুটার ত্বরণ সৃষ্টি করতে পারত। তাহলে মনে রাখবা, বস্তুর ত্বরণ সৃষ্টি করে কার্যকরী বল। এখন আমরা এই কপিকলটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে কপিকলের সাহায্যে, এই সুতার সাহায্যে M1 এবং M2 ভরের দুইটা বস্তু ঝুলানো আছে। এখানে বলা আছে, দেখো M1 ইজ গ্রেটার দ্যান M2, অর্থাৎ M1 ভরের বস্তু ভারী আর M2 ভরের বস্তুটা হালকা। এখন যখন বস্তুটা দুটা ঝুলানো হয়েছে, তখন বস্তু দুটি, এই কপিকলটা, এই যে চাকাটা স্থির ছিল এবং এই বস্তু দুইটা ঠিক সমান উচ্চতায় ছিল। তো যখন আমরা এই বস্তু দুটো ছেড়ে দিব, অর্থাৎ চাকাটা যখন ঘুরবে, তখন কি হবে? এই ভারী বস্তুটা আসবে, ভারী বস্তুটা নিচের দিকে চলে আসবে, ভারী বস্তুটা নিচের দিকে চলে আসবে আর হালকা বস্তুটা উপরে যাবে। এটাই কপিকলের নিয়ম। আসলে এই বিষয়টা তোমরা ভালোভাবেই বুঝতে পারো যে ভারী বস্তু সেটা নিচে আসবে আর হালকা বস্তুটা উপরে যাবে, এবং এই চাকাটা তখন কি হবে? ঘুরবে। তো এখন আমরা একটু বিষয় চিন্তা করি। দেখো এই যে ভারী বস্তুটা, এই বস্তুটা কেন নিচের দিকে আসতেছে? কারণ এই বস্তুর উপর পৃথিবীর একটা আকর্ষণ বল আছে।
তো পৃথিবীর আকর্ষণ বল কত? সেই পৃথিবীর আকর্ষণ বল হলো এই বস্তুটার ওজনের সমান। তাহলে সেটা কত? ডাব্লিউ ইকুয়াল এম জি। তো এম অন জি, এম অন জি। এখন তুমি বলতে পারো এই বস্তুর উপরেও তো পৃথিবীর আকর্ষণ বল আছে। হ্যাঁ, এই বস্তুর উপরেও পৃথিবীর আকর্ষণ বল আছে। তাহলে এই বস্তুর উপরে পৃথিবীর আকর্ষণ বল, এটা W1 দিলাম, এইটা কত? W2 ইকুয়াল M2 জি। এখন এই M1 জি আর M2 জি এর মধ্যে কার মান বেশি? দেখো, এই বস্তুটা ভারী, যেহেতু এই বস্তুটা ভারী তাহলে এই বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলটাও বেশি হয়। তোমরা জানো যে অভিকর্ষ বল বা বস্তুর ওজন নির্ভর করে কার উপরে? ভরের উপরে। যার ভর বেশি তার ওজন বেশি। তাহলে এই বস্তুটার ওজন বেশি আর এই বস্তুটার ওজন কম। এখন এই বস্তুটার ওজন বেশি হওয়ার কারণে এই বস্তুটা নিচে আসবে আর এই বস্তুটার ওজন কম। এখন এই বস্তুটা যখন নিচে আসবে তখন এই বস্তুটা অবশ্যই উপরে যাবে। এখন একটা বিষয় হলো, এই যে বস্তুটা নিচে আসতেছে, কিন্তু কেন আসতেছে? এই বস্তুটা যখন নিচে আসে আর এই বস্তুটা তখন উপরে যায়, কেন যায়? দেখো, এই বস্তুটা যখন নিচে আসে তখন এই সুতায় একটা টান পড়ে, তাহলে সুতার এই টান বস্তুটাকে উপরে নিয়ে যায় আর এই বস্তুটা অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে আসে। তো দেখো, একটা বস্তু যখন ঝুলন্ত অবস্থায় থাকে তখন ওই বস্তুর উপর কিন্তু সুতার একটা টান থাকে। একটা বস্তু এভাবে ঝুলানো আছে, সুতাটা ছিঁড়ে যাচ্ছে না, তাহলে অবশ্যই সুতার টান আছে। তাহলে দেখো, এই যে বস্তুটা ঝুলানো অবস্থায় আছে, এই এখানে সুতার একটা টান আছে ঠিক উপরের দিকে। আবার এই বস্তুটাও দেখো এখানে ঝুলানো আছে, তাহলে সুতার টান কোন দিকে? উপরের দিকে। সুতার টান উপরের দিকে। তাহলে এখন এই যে M1 ভরের বস্তু, এটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই বস্তুটা যখন নিচে আসতেছে তখন সুতাটা একটা টান পড়ে, সেই সুতার টানের কারণে এই M2 ভরের বস্তু উপরে যায়। এবং এখানেও সুতার টান আছে। কেন সুতার টান আছে? একটা বস্তু যদি ঝুলিয়ে দেওয়া হয় কোনো সুতার সাহায্যে, সুতাটা ছিঁড়ে যাচ্ছে না, তার মানে কি? সুতার টান উপরের দিকে আর বস্তুটা আসে নিচের দিকে। তাহলে দেখো, এখানে উপরের দিকে সুতার টান আছে এবং এই সুতার টান আর এই টান একই, কারণ এখানে তো সুতা তো একটা, তাহলে সুতার টানও কি সেমই হবে। এখানে আরেকটা বিষয় চিন্তা করো, এই M1 ভরের বস্তু যে বেগে নিচের দিকে আসবে, M2 ভরের বস্তু সেই বেগে উপরের দিকে যাবে। আবার M1 ভরের বস্তু যদি নিচের দিকে 5 মিটার আসে, M2 ভরের বস্তু উপরের দিকে 5 মিটার যাবে। অর্থাৎ M1 ভরের বস্তু নিচের দিকে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, M2 ভরের বস্তু উপরের দিকে ততটুকু দূরত্ব অতিক্রম করবে। কারণ এই M1 ভরের বস্তু নিচে আসে বলেই তো M2 ভরের বস্তু উপরে যায়। আবার M1 ভরের বস্তু যে ত্বরণে নিচে আসবে, M2 ভরের বস্তু সেই একই ত্বরণে উপরে যাবে, শুধু ত্বরণ বিপরীতমুখী হবে। অর্থাৎ এটা হবে নিচের দিকে আর এই ত্বরণ হবে উপরের দিকে। অর্থাৎ এই যে M1 আর M2 ভরের দুইটা বস্তু, এই বস্তু দুইটার একটা সাধারণ ত্বরণ থাকবে। অর্থাৎ সাধারণ ত্বরণ মানে কি? কমন একই ত্বরণ থাকবে। এই ত্বরণটা হবে নিচের দিকে আর এই ত্বরণ হবে উপরের দিকে। এখন এখানে আমাদের মূল উদ্দেশ্য হলো এই ত্বরণটা নির্ণয় করা, যে এইটা কত ত্বরণে নিচে আসে আর এই M2 ভরের বস্তু কত ত্বরণে উপরে যায়। এটা আমরা যদি নির্ণয় করতে পারি তাহলে আমাদের এখানকার সকল সমস্যাই সমাধান হয়ে যাবে। তো দেখো, আমরা আগে M1 ভরের বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, সুতার টান উপরের দিকে আর পৃথিবীর আকর্ষণ বল নিচের দিকে। তো দেখো, আমরা ঠিক আগের মতো একটু চিন্তা করি। এদিকে হলো সুতার টান, টান হলো এক ধরনের বল এবং টানকে টি দিয়ে প্রকাশ করা হয়। কেন টি দিয়ে প্রকাশ করা হয়? টেনশন। টেনশনের বাংলা অর্থ হলো টান। অর্থাৎ টেনশন মানে চিন্তা করা, কিন্তু ফিজিক্সে টেনশনের অর্থ হলো কি? বাংলা অর্থ টান, এটা মনে রাখবা। তাই টেনশন মানে এক ধরনের বল, এই কারণে টেনশনকে বা টানকে টি দ্বারা প্রকাশ করা হয়। এখন একটা বল হলো উপরের দিকে আর পৃথিবীর আকর্ষণ বল হয় M1 জি নিচের দিকে। তাহলে এখানে দেখো তো, এইটা উপরের দিকে আর এটা নিচের দিকে, পরস্পর বিপরীতমুখী, কিন্তু এই টান থাকা সত্ত্বেও বস্তুটা তো নিচের দিকে আসতেছে। তাহলে আমরা বলতে পারি পৃথিবীর আকর্ষণ বল
বেশি এবং টানের মান কম, অর্থাৎ এইটা বেশি আর এইটা কম, কারণ পৃথিবীর আকর্ষণ বল বেশি বলেই বস্তুটা নিচের দিকে আসতেছে। তো তাহলে এই বস্তুটার উপরে কার্যকরী বল কত? কার্যকরী বল হবে এই পৃথিবীর আকর্ষণ বল থেকে টানটা মাইনাস হবে, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি এমন ভরের বস্তুর উপর কার্যকরী বল, এমন ভরের বস্তুর উপর কার্যকরী বল F1 সমান সমান, আর পৃথিবীর আকর্ষণ বল থেকে টিটা মাইনাস হয়ে যাবে, কারণ এই পৃথিবীর আকর্ষণ বল নিচের দিকে, টান উপরের দিকে। তাহলে দেখো পৃথিবীর আকর্ষণ বল কত? m1g মাইনাস সুতার টান টি। তাহলে এইটা হলো এই m1 ভরের বস্তুর উপর কার্যকরী বল। এবং তোমাদের আমি শুরুতেই বলেছিলাম এই কার্যকরী বলেই কি করবে, এই m1 ভরের বস্তুকে ত্বরণে নিচে নিয়ে আসবে, অর্থাৎ ত্বরণ সৃষ্টি করবে। তাহলে যদি এই কার্যকরী বল ত্বরণ সৃষ্টি করে, তাহলে সেই ত্বরণটা আমরা ধরে নিলাম স্মল f। তাহলে কি হবে দেখো, তোমরা তো জানো F ইকুয়াল টু ma, তাহলে এই কার্যকরী বল F ইকুয়াল টু ma হবে। এ হলো ত্বরণ আর m হলো কি ভর, তাহলে এখানে ভর হলো m1, আর ত্বরণটা আমরা a দিয়ে প্রকাশ না করে এই ত্বরণটাকে আমরা f দিয়ে প্রকাশ করলাম, তাহলে m a না হয়ে গেল mf। তাহলে m1f সমান সমান m1g মাইনাস t। এখানে তোমরা একটা প্রশ্ন করবা যে এখানে আমরা কেন g ব্যবহার করলাম না। তোমরা একটা কথা মনে রাখবা, অভিকর্ষ ত্বরণ g ব্যবহার করা হয় মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে। এটা কি মুক্তভাবে পরন্ত বস্তু? অবশ্যই না, কারণ এই বস্তুটাকে তো সুতো উপরের দিকে টেনে রাখছে আর এই অভিকর্ষ বল নিচের দিকে আকর্ষণ করতেছে। তাহলে এখানে যে কার্যকরী বল হবে সেই কার্যকরী বলেই একটা ত্বরণ সৃষ্টি করবে, এবং সেই ত্বরণটাকে আমরা ধরে নিলাম স্মল f। তাহলে f ইকুয়াল টু ma বা f ইকুয়াল টু mf, ওই a হয়ে গেছে এখানে f সমান সমান, অর্থাৎ কার্যকরী বল সমান সমান অভিকর্ষ বল মাইনাস সুতার টান, কারণ অভিকর্ষ বল নিচের দিকে, সুতার টান উপরের দিকে। অভিকর্ষ বল বেশি, সুতার টান কম, এই সুতার টান কম এবং অভিকর্ষ বল বেশি বলেই বস্তুটা নিচের দিকে আসতেছে। তা ঠিক আছে, আমরা এটাকে সমীকরণ 1 দিয়ে প্রকাশ করলাম, 1 দিয়ে রাখলাম। এখন আমরা m2 ভরের বস্তুর ক্ষেত্রে একটু চিন্তা করি। m2 ভরের বস্তু, m2 দেখো এখানে কি হচ্ছে, সুতার টান উপরের দিকে t এবং অভিকর্ষ বল m2g এটা হলো নিচের দিকে, আর সুতার টানটি উপরের দিকে। দেখো তো এই বস্তুটা উপরে যাচ্ছে, অর্থাৎ পৃথিবী তাকে আকর্ষণ করতেছে, পৃথিবীর আকর্ষণ বল থাকা সত্ত্বেও বস্তুটা উপরে যাচ্ছে, তাহলে অবশ্যই টি বড় আর m2g ছোট। তাহলে এটা হলো বড় আর এটা ছোট। তাহলে দেখো এই বস্তুটার উপর কার্যকরী বল কত? এই বস্তুটার উপর কার্যকরী বল হবে এই বড় বল থেকে ছোট বল মাইনাস, অর্থাৎ t মাইনাস m2g। t থেকে m2g মাইনাস করলে যে রেজাল্ট হবে সেই রেজাল্টটাই হবে এখানে কার্যকরী বল, এবং সেই কার্যকরী বলটা একটা ত্বরণ সৃষ্টি করে। সেই ত্বরণটা কি? f, কারণ আমি বলছি এই বস্তুটা যে ত্বরণে নিচে আসবে এই বস্তুটা সে ত্বরণে উপরে যাবে, একই ত্বরণে। তাহলে দেখো দ্বিতীয় বস্তুর জন্য কার্যকরী বল হলো t মাইনাস m2g। এটা কেন হলো আমি আবার বলছি, t হলো সুতার টান উপরের দিকে, m2g হলো পৃথিবীর আকর্ষণ বল নিচের দিকে, কিন্তু এখানে সুতার টান বড়, আকর্ষণ বল ছোট। সুতার টান বড় বলেই বস্তুটা উপরে যায়, তাহলে কার্যকরী বল কি? বড় বল মাইনাস ছোট বল, বড় বল মাইনাস ছোট বল, এটাই হবে কার্যকরী বল। তাহলে এখন আমরা m2 ভরের বস্তুর ক্ষেত্রে কার্যকরী বল, m2 ভরের বস্তুর ক্ষেত্রে m2 ভরের বস্তুর ক্ষেত্রে কার্যকরী বল এটাকে আমরা F2 দিয়ে প্রকাশ করলাম। F2 সমান সমান কত? দেখো t মাইনাস m2g,
অর্থাৎ এই টি হলো বড় আর এম টু জি হলো ছোট, টি মাইনাস এম টু জি। এখন এই যে এফ টু, এই এফ টু কি করবে, একটা ত্বরণ সৃষ্টি করবে। কোন ত্বরণ সৃষ্টি করবে, অর্থাৎ এখানে যে ত্বরণটা সৃষ্টি হয়েছিল এখানে সেই একই ত্বরণ হবে, তবে এই ত্বরণটা হচ্ছে নিচের দিকে আর এই ত্বরণটা হলো উপরের দিকে। তাহলে এই প্রথম অর্থাৎ এমন ভরের বস্তুতে যে ত্বরণ হয়েছিল সেই ত্বরণটার নাম কি, স্মল এফ দিয়ে প্রকাশ করছি। তাহলে এখানেও কি হবে, ত্বরণ হবে স্মল এফ, আর এর ভর কত, এম টু। এম টু এফ সমান সমান টি মাইনাস এম টু জি। এখন দেখো এই যে এফ টু কার্যকরী বল, এই বলটাই তো এই বস্তুটার ত্বরণ সৃষ্টি করছে। তাহলে তোমরা জানো এফ ইকুয়াল টু এম এ হলো ত্বরণ, অর্থাৎ ভর আর ত্বরণের গুণফল। তাহলে কার্যকরী বল ভর আর ত্বরণ এফ এর গুণফল। তো এখন এইটাকে এই সমীকরণটাকে আমরা 2 দিয়ে প্রকাশ করলাম। আমরা এখন সমীকরণ 1 আর 2 যোগ করি। সমীকরণ 1 যোগ 2, তাহলে 1 যোগ 2 করে পাই। দেখো 1 নং এর বাম পক্ষে কি আছে, এম অন এফ, প্লাস 2 নং এর বাম পক্ষে কি আছে, এম টু এফ। শিক্ষার্থীরা তোমরা এখানে এ দিয়ে প্রকাশ করলেও হবে, আমরা এফ দিয়েছি, তোমরা এও দিতে পারো। ইকুয়াল 1 নং এর বাম পক্ষে কি আছে, এম অন জি মাইনাস টি, প্লাস 2 নং এর 1 নং এর ডান পক্ষে আছে এম অন জি প্লাস টি, 2 নং এর ডান পক্ষে আছে টি। আচ্ছা আমরা এটা মুছে দিই, এটা আর আমাদের দরকার নাই। টি প্লাস না প্লাসে মাইনাসে মাইনাস টি মাইনাস এম টু জি। তোমাদের আবার একটু দেখাচ্ছি, দেখো 1 নং এর বাম পক্ষে কি আছে, এম অন এফ, 2 নং এর বাম পক্ষে এম টু এফ, এম অন এফ প্লাস এম টু এফ। আবার 1 নং এর ডান পক্ষে কি আছে, এম অন জি মাইনাস টি, তারপরে প্লাস টি, তবে প্লাসে মাইনাসে মাইনাস এম টু জি যোগ করলাম। তো এখন এখান থেকে যদি আমরা এফ কমন নিই তাহলে কি থাকে, m1 প্লাস m2, এই টি আর টি কাটা গেল, সমান এখান থেকে যদি আমরা জি কমন নিই তাহলে কি থাকে, m1 মাইনাস m2। তো এখন আমাদের এই উপরের আর এই গুলা দরকার নাই। তো দেখো এরপরে আমরা উপরে যাই, এখানে কি পেলাম আমরা, f m1 প্লাস m2 ইকুয়াল, আর এখানে পেলাম g m1 মাইনাস m2 সমান সমান f ইকুয়াল টু g m1 মাইনাস m2, আর এখানে আমরা পেলাম m1 প্লাস m2, অর্থাৎ এই f এর মানটা বের করলাম। তো দেখো এই যে এইটাই হলো আমাদের এখানে লব্ধি ত্বরণ বা কার্যকরী ত্বরণ, অর্থাৎ এই f ত্বরণে m1 ভরের বস্তু নিচে আসবে আর এই f ত্বরণে m2 ভরের বস্তু উপরে যাবে। তো আমরা এই সমীকরণ দ্বারা আমরা এখানে কার্যকরী যে ত্বরণটা হয় সেই ত্বরণটা বের করতে পারবো। তো শিক্ষার্থীরা আমরা এই ত্বরণ এখানে আমরা বের করতে পারবো এই সূত্র দিয়ে। এরপরে আরেকটা প্রশ্ন আসে যে সুতার টান কত। দেখো আমরা যে 1 নং সমীকরণটা পেয়েছিলাম, তো 1 নং সমীকরণটা আমি একটু লিখি আবার। 1 নং সমীকরণ পেয়েছিলাম আমরা f1 সমান সমান m1 g মাইনাস t, এবং এখানে লিখছিলাম m1 f ইকুয়াল m1 g মাইনাস t, এটা ছিল আমাদের 1 নং সমীকরণ। তো দেখো এখন যদি আমরা এই এখানে f এর মানটা এখান থেকে বের করি, এই m1 আর m2 ভরের যদি মান দেয়া থাকে এবং g এর মান 9.8, এটা তো আমরা জানি, এই মানটা এখানে এই মানগুলো এখানে বসিয়ে আমরা f এর মান পাবো। সেই f এর মান এখানে বসালে আমরা কি সুতার টান পেয়ে যাব। আবার m2 ভরের বস্তুর ক্ষেত্রে আমরা যে সমীকরণটা পেয়েছিলাম সেটা পেয়েছিলাম কি, f2 সমান সমান t মাইনাস m2g, অথবা m2f সমান সমান m2f সমান সমান t মাইনাস m2g, এটা পেয়েছিলাম আমরা 2 নং সমীকরণ। তো দেখো f এর মানটা
এই এফ এর মান এখান থেকে বের করে আমরা যদি এফ এর মান এখানে বসাই আর m1 আর m2 ওই m2 এর মান যদি আমাদের দেয়া থাকে তাহলে আমরা এখান থেকে t এর মানটা বের করতে পারি। এবং মনে রাখবা সুতার টান t একই হবে। এইভাবে আমরা f এর মান বের করব এবং এরপর f এর মান বের করে এই সমীকরণ থেকে আমরা t এর মান বের করব। তো এইভাবেই আমরা এই এই কপিকলের গাণিতিক সমস্যা সমাধান করব। তো এরপরে আরেকটু কথা বলি, আমরা যেটা বলছিলাম উলম্ব গতি। দেখো এই গতিটা কিন্তু হলো y অক্ষ বরাবর, এই y অক্ষ বরাবর, এই এদিকে ভূমি বরাবর হয় x অক্ষ। তাই ভূমি বরাবর হলে হয় অনুভূমিক, আর যদি উলম্ব অর্থাৎ y অক্ষ বরাবর হয় তাহলে হয় উলম্ব। তাহলে আমরা এখানে উলম্ব গতির ক্ষেত্রে এটা বর্ণনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে অনুভূমিক গতির ক্ষেত্রে বর্ণনা করব। তো শিক্ষার্থীরা দেখো এখানে একটা অঙ্ক দেয়া আছে। অঙ্কটা এখানে এটা 50 কেজি ভরের বস্তু ভারী আর 30 কেজি ভরের বস্তু একটু হালকা। তো এই ভূমি থেকে এরা এই 50 কেজি ভরের বস্তুটা 100 মিটার উঁচুতে এখন এই অবস্থায় স্থির অবস্থায় আছে 100 মিটার উপরে। তো আমরা যদি এই চাকাটা যখন ঘোরা শুরু করবে তখন এই 50 কেজি ভরের বস্তু নিচে আসবে, 30 কেজি ভরের বস্তু উপরে যাবে। তো দেখো এখানে প্রথম প্রশ্ন কি, উদ্দীপকের সুতার টান নির্ণয় করো। সুতার টান নির্ণয় করো। দেখো এগুলো আমরা সব মুছে দেই, মুছে দিয়ে আমরা শুধুমাত্র এই সমীকরণটা রাখি আর এই সমীকরণগুলো রাখি। দেখো সুতার টান নির্ণয় করতে বলছি। তো এখন সুতার টান এফ এর মান বের করে এখান থেকে সেই এফ এর মান বের করতে হবে। এফ এর মান বের করে 1 নং বা 2 নং যে কোনো সমীকরণে বসালে আমরা সুতার টান পেয়ে যাব। তো দেখো আমরা ধরে নিলাম m1 সমান সমান 50 কেজি আর m2 সমান সমান 30 কেজি। তো এখানে সাধারণ ত্বরণ অর্থাৎ m1 ভরের বস্তু বা m2 ভরের বস্তুর ত্বরণ F ইকুয়াল হোয়াট, আমরা f এর মানটা আগে বের করি। তাহলে দেখো f সমান সমান কত, m1 মাইনাস m2 ইনটু g, আর নিচে কত m1 প্লাস m2। এই সমীকরণটা আমরা মাত্র সমাধান করলাম। তো এখন এখানে g এর মান 9.8 ইনটু m1 এর মান 50 মাইনাস 30, m2 এর মান 30, আর এখানে কত 50 প্লাস 30, তো কত হলো 9.8 ইনটু 20 ভাগ হলো 80। তাহলে দেখো আমরা ত্বরণের মান কত পাচ্ছি, ত্বরণের মান পাচ্ছি 9.8 ইনটু 20 ইনটু 9.8 ভাগ 80, 2.45 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো ত্বরণের মান। তো এখন এই ত্বরণের মান আমরা বের করে ফেললাম। এখন আমরা এই যে এই বস্তুটার এখানে যে সুতো আছে সেই সুতার টান নির্ণয় করব। সুতার টান এটা হলো উপরের দিকে, এখানেও সুতার টান উপরের দিকে। দেখো এই যে সুতার টান আমরা যে কোনো একটা অর্থাৎ প্রথম বস্তুর ক্ষেত্রে অর্থাৎ 50 কেজি ভরের বস্তু দ্বারাও নির্ণয় করতে পারি, 30 কেজি ভরের বস্তু দ্বারাও নির্ণয় করতে পারি। তো দেখো আমরা যদি এইটা দ্বারা এই 50 কেজি ভরের বস্তু দ্বারা নির্ণয় করি তাহলে দেখো তো এখানে কি হয়, আমরা জানি m1 ভরের বস্তুর ক্ষেত্রে m1 ভরের বস্তুর ক্ষেত্রে সুতার টান উপরের দিকে আর পৃথিবীর অভিকর্ষ বল নিচের দিকে। তাহলে কার্যকরী বল F1 সমান সমান অভিকর্ষ বল m1g মাইনাস সুতার টান t। তাহলে এই m1 এই যে F1 কি ছিল, F1 এর পরিবর্তে আমরা লিখতে পারি m1f, প্রথম যে সমীকরণটা আমরা সমাধান করেছিলাম। তো এখন দেখো আমরা এখানে m1 এর মান কত 50 ইনটু f এর মান কত, এই যে এখান থেকে বের হয়ে গেছে 2.45 সমান সমান 50 ইনটু 9.8 মাইনাস t।
তো এই সমীকরণটা সমাধান করলেই আমাদের এখন সুতার টান টি আমরা পেয়ে যাই। তো ইন্টু 50, এখানে কত হলো 122.5 সমান 9.8 ইন্টু 50, 490 মাইনাস টি। তো এখন আমরা এই টিটাকে যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে টি প্লাস হয়ে যায়, আবার এইটাকে ডান পক্ষে নিলে এই 122.5 মাইনাস হয়, 490 মাইনাস 122.5 মাইনাস 122.5 অর্থাৎ 367.5 নিউটন সুতার টান। সুতার টান আমরা কত পেলাম? 367.5 নিউটন। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে সুতার টান আমরা এটা পেলাম। এখন যদি আমরা এই সমীকরণ দিয়ে, অর্থাৎ এখানে যে একটা সমীকরণ বের করা যায়, এখানকার সমীকরণটা বের করা যাবে হলো m2g, এখানকার সমীকরণটা হলো t মাইনাস m2g সমান সমান f2। এই সমীকরণ যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে সুতার টান 376.5 আসবে। 300 সুতার টান কত হলো না 376 না, সুতার টান হবে 367.5 নিউটন। তো শিক্ষার্থীরা প্রথমে ভুল লিখে ফেলছিলাম, 367.5 নিউটন এটা হলো সুতার টান। তো এখন এই যে আমরা সুতার টানটা পেলাম, টান এক ধরনের বল, এই কারণে বলের একক হলো নিউটন। তোমরা এটা অবশ্যই মনে রাখবা। তো শিক্ষার্থীরা এরপরে দ্বিতীয় প্রশ্ন হলো 50 কেজি ভরের বস্তুটি ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে কত বেগ অর্জন করবে। অর্থাৎ এই বস্তুটা যখন নিচে পড়বে আর এই বস্তুটা তো তখন উপরে যাবে। তো দেখো 100 মিটার উঁচুতে আছে, তো যখন 100 মিটার অতিক্রম করবে তখনই সে ভূমি স্পর্শ করবে। তাই ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে কত বেগ অর্জন করবে। দেখো এই সমীকরণ দিয়ে বা এই অঙ্কটা করা যাবে। তবে এখানে আমরা এফ এর মানটা একটু লিখে রাখি। এফ এর মান এফ সমান সমান কত 2.45 মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ এখানে এফটা কাজে লাগবে। তো দেখো 50 কেজি ভরের বস্তুটি ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে কত বেগ অর্জন করবে। এখান থেকে বস্তুটা পড়তেছে, যদি বস্তুটা মুক্তভাবে পড়তো তাহলে আমরা কি সূত্র লিখতাম? আমরা সূত্র লিখতাম হলো v স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। ইউ এর মান অবশ্যই 0, কারণ যখন বস্তুটা এখানে স্থির ছিল, অর্থাৎ কপিকলটা এই চাকা যখন না ঘুরছে, চাকাটা যখন আমরা স্থির রাখছি তখন এটাও স্থির ছিল। যখন আমরা এই চাকাটা ছেড়ে দিছি, অর্থাৎ চাকা যখন ঘোরা শুরু করছে, তখন 50 কেজি ভরের বস্তু নিচে নামছে, 30 কেজি ভরের বস্তু উপরে গেছে, এবং ধীরে ধীরে বস্তুটা কি এত ত্বরণে, এই যে এফ এর মান আমরা বের করলাম, এই ত্বরণে বস্তুটা নিচে আসতেছে। তাহলে এখানে দেখো ইউ এর মান এখানে 0, এই যে জি এর মান 9.8, এটা আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু এখানে তো এই বস্তুটা পরন্ত বস্তু না। তাহলে এখানে যে ত্বরণ, সেই ত্বরণই আমরা ব্যবহার করব। তাহলে সেই ত্বরণটা কি এফ। এখন ইউ এর মান কত 0 প্লাস 2 ইন্টু এফ এর মান 2.45 ইন্টু এইচ এর মান কত 100। তাহলে কত হলো দেখো 2.45 ইন্টু 2 ইন্টু 100 অর্থাৎ 490 বি স্কয়ার, ভি ইকুয়াল টু রুট ওভার 490 সমান সমান কত 22.1359 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই 50 কেজি ভরের বস্তুটা যখন ভূমি স্পর্শ করবে তখন এই বস্তুটার বেগ হবে এত। খুব সহজ অঙ্ক শিক্ষার্থীরা। আমরা সেই পরন্ত বস্তুর সূত্রের মতোই সূত্র ব্যবহার করব, শুধুমাত্র ত্বরণটা চেঞ্জ করে দেব। পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে ত্বরণ ছিল অভিকর্ষ ত্বরণ জি,
আর এখানে হবে জেদ, অর্থাৎ এই বস্তুটার কার্যকরী ত্বরণ, কারণ কার্যকরী ত্বরণে এই বস্তুটা নিচে আসে আর এই বস্তুটা উপরে যায়। তো এই হলো এখানে কপিকলের উলম্ব গতির অঙ্ক। শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই থাকবে। তোমরা যে বিষয়গুলো বুঝতে পারোনি সেই বিষয়গুলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই আমার চ্যানেল ইজি ফিজিক্স বাই ফাহিম স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না। আল্লাহ হাফেজ।